2 দিন আর একদিনের অর্ধেকটা অর্থাৎ 2.5 দিন আমরা সাবমিশন করলাম এই আপিল বিভাগের হাইকোর্ট বিভাগের পঞ্চদশ সংশোধনীর রায় বাতিল করে পঞ্চদশ সংশোধনী পূর্ণাঙ্গভাবে বাতিল করার জন্য। তো আমাদের সাবমিশনের মূল কথা এটাই ছিল যে পঞ্চদশ সংশোধনী যেভাবে পাশ হয়েছে তাতে অনেক পদ্ধতিগত ত্রুটি ছিল। এর মধ্যে একটা হলো যে সংসদকে সম্পূর্ণভাবে পাশ কাটিয়ে একজন ব্যক্তির ইচ্ছায় তৎকালীন প্রধানমন্ত্রীর ইচ্ছায় পঞ্চদশ সংশোধনীটা পাশ হয় এবং সংবিধানের এই সংশোধনী করার জন্য একটা বিশেষ সংসদীয় কমিটিও গঠন করা হয়। তো সেই কমিটি একটা সুপারিশ করে, প্রধানমন্ত্রীর নির্দেশে সেই সুপারিশ এক রাতের মধ্যে পাল্টে দেওয়া হয়। পাল্টে দিয়ে তারপরে পার্লামেন্টে এটার ব্যাপারে কোনো আলোচনা না করে এই সংশোধনী পাশ করা হয়। তারপরে এই সংশোধনী পাশ করার ক্ষেত্রে একটা গণভোটের প্রয়োজন ছিল 142 ধারা অনুযায়ী। সেই গণভোট করা ছাড়াই এই সংশোধনীটা পাশ করা হয়। তারপরে এই সংশোধনী যখন পাশ করা হয় তখন আপিল বিভাগের একটা নির্দেশনা ছিল যে পরবর্তী দুটো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হবে। সেই নির্দেশনা অগ্রাহ্য করে এই সংশোধনী পাশ করা হয়। কাজে এই সংশোধনী পাশ করার ক্ষেত্রে সংবিধানের অনেক নিয়ম নীতি ধারা অনুচ্ছেদকে উপেক্ষা করে ওগুলো লঙ্ঘন করে এই সংশোধনী পাশ করা হয় এবং এই আইনগত ত্রুটিগুলো এত গভীর যে এগুলোর কারণেই পুরো পঞ্চদশ সংশোধনীটা বাতিল করা উচিত, আমরা এটা বলেছি। আর যদি সংশোধনীর বিষয়বস্তুটাও দেখা হয় যে এর বিষয়বস্তু ছিল বাংলাদেশে একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং এটা করার জন্য যেটা করা হয়েছে নির্বাচন ব্যবস্থাকে এই সংশোধনীর মাধ্যমে ধ্বংস করা হয়েছে, যাতে করে ওনাদের ইচ্ছা মতো নির্বাচন করে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারেন এবং এটাতে ওনারা সফলও কিন্তু হয়েছেন। 2014 সালে একটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন নির্বাচিত হয়েছে। তারপরে 2018 সালে রাতের বেলা ভোট করে নির্বাচন করা হয়েছে আর 2024 সালে হলো ডামি প্রার্থীদের মাধ্যমে নির্বাচন করা হয়েছে। তো এগুলো কোনোটাই কোনো নির্বাচন হয়নি এবং এই নির্বাচন ছাড়াই ওনারা 2014 থেকে 24 11 বছর ক্ষমতায় ছিলেন। এবং আরও একটা জিনিস যেটা এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে অনেক কিছু জিনিস যুক্ত করা হয়েছে যেটা করে বাংলাদেশের যে রাষ্ট্র এটার চরিত্র হলো একটা ডেমোক্রেটিক রিপাবলিক, এই চরিত্রটাকে নষ্ট করা হয়েছে। কারণ গণতন্ত্র যেভাবে নষ্ট করা হয়েছে সেটা তো আপনাদেরকে আমি বললামই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং ভোট ছাড়া 11 বছর সরকার ক্ষমতায় ছিল। কাজেই এটা গণতন্ত্র অর্থাৎ ডেমোক্রেসি নষ্ট করা হয়েছে। আর রিপাবলিক বলতে যেটা বোঝায় যে যেখানে নির্বাচিত ব্যক্তিরা রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে থাকেন এবং রাষ্ট্রের যিনি প্রধান তিনিও একজন নির্বাচিত ব্যক্তি হন। কিন্তু এখানে দেখা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কতগুলো সংশোধনীর মাধ্যমে ওনাকে একটা সিম্বলিক হেড হিসাবে এস্টাবলিশ করা হয়েছে। এর মধ্যে আছে তাকে অসাংবিধানিকভাবে জাতির পিতা ঘোষণা করা, তারপরে তার প্রতিকৃতি সব জায়গায় প্রদর্শনের ব্যবস্থা করা এবং এই সমস্ত বিষয়গুলোকে আরও বলা হয়েছে যে বাংলাদেশের সব মানুষকে বিশ্বাস করতে হবে, অর্থাৎ এই জাতির জনকের ধারণা, তার প্রতিকৃতি প্রদর্শনের ধারণা এবং এই সমস্ত কিছু বাংলাদেশের মানুষকে বিশ্বাস করতে হবে এবং বিশ্বাস না করলে তাদের মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হবে। এবং এই জিনিসগুলো আরও এটাও বলা হয়েছে যে ভবিষ্যতে কোনো সংসদ এটা পরিবর্তন করতে পারবে না। তো আপনি যদি একটু চিন্তা করেন যে কোন জিনিস আমাদেরকে বিশ্বাস করতে হয়, আমাদেরকে ধর্মগ্রন্থ বিশ্বাস করতে হয় এবং কোন জিনিস আমরা পরিবর্তন করতে পারি না, ধর্মগ্রন্থ পরিবর্তন করতে পারি না। কাজেই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংশোধিত সংবিধানকে একটা ধর্মগ্রন্থের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, যেটা মানুষকে বিশ্বাস করতে হবে, যেটা পরিবর্তন করা যাবে না এবং যেটার ব্যাপারে কোনো একটা ভিন্ন চিন্তা পোষণ করাটাও একটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসাবে বলে দেওয়া হয়েছিল পঞ্চদশ সংশোধনীতে। তো এই জিনিসগুলো করে প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রের একজন সিম্বলিক প্রধান হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এটাকে আমরা নেক্রোক্রেসি এই কারণে বলেছি যে এই নেক্রোক্রেসি শব্দটা গ্রিক শব্দ থেকে এসছে। ডেমোক্রেসি যেমন গ্রিক ডেমোস এবং ক্রেসি থেকে এসছে, যে জনগণের যেই সরকার। নেক্রো বলতে বোঝায় মৃত আর ক্রেসি হলো
রুল বা শাসন ব্যবস্থা বা সরকার। কাজেই একটা দেশ যখন একজন মৃত ব্যক্তির নামে পরিচালিত হয় তাকে আপনি নেক্রোক্রেসি বলতে পারেন, এবং পৃথিবীতে নর্থ কোরিয়াকে একটা নেক্রোক্রেসি ধরা হয়, এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ পৃথিবীতে দ্বিতীয় নেক্রোক্রেসি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এটার প্রতিষ্ঠিত হওয়ার ফলে এটার যে খারাপ দিক সেগুলো আমাদেরকে আমরা প্রত্যক্ষ করেছি। যেমন এই জিনিসগুলো করার পরে হাজার হাজার কোটি টাকা খরচ করে সারা দেশে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করা হয়, তার ভাস্কর্য তৈরি করা হয়, এবং একটা রিপোর্টে এসছে যে দুর্নীতি দমন কমিশন এই প্রতিকৃতি ভাস্কর্য তৈরি করার ব্যাপারে 4,000 কোটি অবৈধভাবে অন্যায়ভাবে খরচ করার ব্যাপারে অনুসন্ধান করছে। তো আমাদের দেশে একটা গরিব দেশ যেখানে 3 কোটিরও বেশি মানুষ দরিদ্র সীমার বসবাস করে, যারা দৈনিক 300 টাকার জীবন ধারণ করে। তো এরকম একটা দরিদ্র দেশে সরকারের পক্ষ থেকেই হাজার হাজার কোটি টাকা একজন মানুষের প্রতিকৃতি নির্মাণের জন্য খরচ করা হয়েছে। আর বেসরকারি খরচ যেটা করা হয়েছে সেটা যদি আপনি ধরেন, এই যে প্রত্যেকটা ব্যাংকে শিক্ষা প্রতিষ্ঠানে একটা করে মুজিব কর্নার করা হয়েছে, এভাবে করে ধরলে তো আমরা হাজার হাজার কোটি টাকা এই জিনিসের পিছনে ব্যয় করেছি, এবং এগুলোর সবগুলোর সাংবিধানিক ভিত্তি কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তৈরি করা হয়েছে। কাজেই আমরা বলেছি যে পদ্ধতিগত ত্রুটির কারণে, এবং এই যে একটা সংশোধনী করে বাংলাদেশকে একটা ডেমোক্রেটিক রিপাবলিক থেকে একটা নেক্রোক্রেসি, একটা অথরিটারিয়ান নেক্রোক্রেসিতে রূপান্তরিত করা হয়েছিল, সেই কারণে এই সংশোধনীটা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাওয়া উচিত। প্রধান বিচারপতি একটা বলেছেন, যেটা আমি আপনাদেরকে বলছিলাম, যে এই পঞ্চদশ সংশোধনী পাশের ক্ষেত্রে তো অনেক গুরুতর পদ্ধতিগত ত্রুটি আছে। তো প্রধান বিচারপতি আমাকে প্রশ্ন করেছিলেন যে যদি আমরা পদ্ধতিগত ত্রুটির কারণে এই সংশোধনীটা বাতিল করি, তাহলে তো আমাদের আর সুনির্দিষ্টভাবে প্রত্যেকটা ধারার কি সমস্যা সেটা দেখার প্রয়োজন হচ্ছে না। তখন আমি ওনাকে বলেছিলাম, হ্যাঁ, এটা যদি পদ্ধতিগত ত্রুটির কারণে বাতিল হয় তাহলে শুধুমাত্র সেই কারণে বাতিল হতে পারে, আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ধারা বিশ্লেষণ করে দেখার প্রয়োজন হবে না যে ওই ধারাগুলোতে কি সমস্যা আছে বা আদৌ কোনো সমস্যা আছে কিনা। আরেকটা জিনিস বলেছিলেন যে আমি পদ্ধতিগত ত্রুটি 4-5টা পদ্ধতিগত ত্রুটি আদালতের নজরে এনেছিলাম। তো উনি বলেছিলেন যে এগুলো কি এক একটা স্বতন্ত্র ত্রুটি নাকি এগুলো সবগুলো মিলে একটা ত্রুটি। তো আমি বলেছি যে না, এগুলো স্বতন্ত্র, এবং এগুলো যে কোনো একটা ত্রুটির কারণেই সংশোধনীটা বাদ দেওয়া যেতে পারে। আর এগুলো যদি সবগুলো সামগ্রিকভাবে বিবেচনা করা যায় তাহলে তো বলতে হবে যে এই সংশোধনী খুবই গুরুতর পদ্ধতিগত সমস্যার ত্রুটির মাধ্যমে এই সংশোধনীটা সংসদে পাশ করা হয়েছিল। এবং আমরা এটা বলেছি যে আমরা হাইকোর্টেও কিন্তু চেয়েছিলাম যে যেহেতু এখানে এই ধরনের ত্রুটি আছে, এবং এটা যেহেতু প্রজাতন্ত্রের চরিত্রকে এটা পরিবর্তন করেছে, কাজে এটা একটা সংবিধানের পুনর্লিখন হয়েছে, একটা পাইকারি পুনর্লিখন করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। যেহেতু এখানে 55টা ধারা ছিল পঞ্চদশ সংশোধনীতে, যার মাধ্যমে সংবিধানের কমপক্ষে হলো 76টি জায়গায় সংশোধনী আনা হয়েছিল। কাজেই এটা একটা এমন ব্যাপক একটা সংশোধনী যে এটাকে সংশোধনী না বলে একটা সংবিধানের পুনর্লিখন বলা উচিত। এবং আরও একটা কারণে এটাকে পুনর্লিখন বলা উচিত, কারণ এটার মাধ্যমে আমাদের দেশের সাংবিধানিক চরিত্র পরিবর্তন করা হয়েছিল। চতুর্থ সংশোধনীর মাধ্যমে যেরকম আমাদের দেশের সংবিধানের চরিত্র পরিবর্তন করা হয়েছিল, আমাদের দেশের সংবিধানকে একটা ডেমোক্রেটিক পার্লামেন্টারি সংবিধান থেকে একটা একদলীয় দেশের সংবিধানে রূপান্তর করা হয়েছিল চতুর্থ সংশোধনীর মাধ্যমে। কাজেই ওই সংশোধনীটাও এক অর্থে সংবিধানের পুনর্লিখন, এবং পঞ্চদশ সংশোধনীও একইভাবে সংবিধানের একটা পুনর্লিখন, কারণ দেশের সাংবিধানিক চরিত্র কাঠামো বদলে ফেলা হয়েছিল এই সংশোধনীর মাধ্যমে। কাজেই আমরা হাইকোর্টে চেয়েছিলাম যে পুরোটা সংশোধনী যেন ওনারা বাতিল করেন, কিন্তু হাইকোর্ট কিছু কিছু অংশ বাতিল করেছেন, আর বাকিটা ভবিষ্যতের সংসদের বিবেচনার জন্য রেখেছেন। তো আমরা বলেছি যে হাইকোর্টের যে এই অ্যাপ্রোচ, এটা ভুল ছিল আইনগতভাবে, কাজে এটা এখন আপিল বিভাগের এটা সংশোধন করে হাইকোর্ট বিভাগের রায় বাতিল করা উচিত, এবং পঞ্চদশ সংশোধনীকে পূর্ণাঙ্গভাবে বাতিল করা উচিত।
হুম হুম তত্ত্বাবধায়ক সরকার, এটা আমি আগেও দু একবার বলেছি যে ব্যবস্থাটা দুভাবে বাতিল হয়েছিল। একটা হলো এটা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল হয়েছে, আর একটা হলো ত্রয়োদশ সংশোধনীর আপিল বিভাগের রায়ের মাধ্যমে বাতিল হয়েছিল। তো আপিল বিভাগের যে রায়ের মাধ্যমে এটা বাতিল হয়েছিল, বিচারপতি খায়রুল হকের রায়, সেই রায়টা আপিল বিভাগ বাতিল করেছেন গত মাসে। কাজে ওই দিকটা আপিল বিভাগের ওই রায়ের মাধ্যমে এটা অ্যাড্রেসড হয়েছে। এখন এই যে শুনানিটা আমরা এখন করছি, যেটা ডক্টর বদিউল আলম মজুমদার এবং আরও ৩ জন আপিলকারীর পক্ষে আমরা যে এই শুনানিটা ২.৫ দিন ধরে করলাম, এবং এই শুনানি আরও চলবে। এখানে আরও ২ জন আপিলকারী আছেন, আরও কিছু পক্ষভুক্ত পক্ষ আছেন। তো এই শুনানি শেষ হওয়ার পরে যদি পঞ্চদশ সংশোধনী আপিল বিভাগ বাতিল করেন, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে সংবিধানে ফিরে আসবে।